আগুন লাগলো কি করে? কয়েকটা প্রশ্ন খেয়াল করবেন। লাগলো কি করে? সচিবালয়ের মতো জায়গায় যেখানে ধার্য পদার্থ নেই সেখানে আগুন নিভাতে 6 ঘন্টারও বেশি সময় লাগলো কেন? 3 নম্বর, গভীর রাত যখন সচিবালয় কেউ থাকে না সেই সময়টাতে আগুন কিভাবে লাগলো? 4 নম্বর, এই আগুন স্যাবোটাজ লাগানো হয়েছে? যদি লাগানো হয় কারা কারা, কিভাবে এটি সম্ভব, এবং গভীর রাতে তারা সচিবালয় কিভাবে আগুন লাগিয়েছে? সিসি ক্যামেরার কোনো ফুটেজ তদন্ত কমিটির হাতে পৌঁছবে? এবং এই আগুন লাগানোর ফলে কারা কারা বেঁচে যেতে পারে বা কাদেরকে বাঁচানোর জন্য আগুন লাগানো হয়েছে এবং তারা কি আদৌ বেঁচে যাবে? অজস্র প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। আসলে একটা একটা করে বলি। রাত 1:30টার দিকে সচিবালয় আগুন লাগায়, রাত 1:30টা, এবং এখন পর্যন্ত বলা হচ্ছে বিদ্যুতের সব সার্কিট থেকে এই আগুন লাগানো হয়। তার বিশ্লেষণে আমরা বুঝি আগুন লাগার একটা হলো প্রাকৃতিক, ন্যাচারাল ফেট, হতে পারে বজ্রপাত, হতে পারে মানে প্রাকৃতিক যে উপায়ে আগুন লাগার সুযোগ থাকে। দ্বিতীয়টা হলো বৈদ্যুতিক শর্ট সার্কিট, মানুষের ভুল অসাবধানতা বা ভুলবশত কোনো কাজের কারণে আগুন লাগতে পারে। আর 3 নম্বর হলো আগুন লাগানো হয়। বাংলাদেশের বড় বড় ভবন, গার্মেন্টস, বিভিন্ন জায়গায় আগুন লাগানো হয়। এটা আমরা হয়তো তদন্ত কমিটি দেখি এবং তদন্ত কমিটি এরপর আর কখনো কোনো তথ্য দিতে পারে না। তদন্ত কমিটি দিয়ে তদন্তকে গার্ড করে দেওয়া হয়। বাংলাদেশে এই পর্যন্ত আগুন লাগার তদন্তের রিপোর্ট আপনারা কেউ দেখেছেন আজ অবধি? দেখেনি। তদন্ত কমিটির কাজই হলো তদন্তটাকে গার্ড করে দেয়া। এখন আসেন সচিবালয় রাত 1:30টায় আগুন লাগলো কি করে, এবং যে ভবনটিতে 7 নম্বর সচিবালয় 7 নম্বর ভবনটিতে আগুন লাগলো, এই ভবনটিতে কি কি গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে, কাদের নথি থাকতে পারে? আমাকে একবার সচিব জানিয়েছেন যে এই ভবনটিতে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সকল তথ্য উপাত্ত ছিল। দুর্নীতির অভিযোগ বা যা যা বলেন আপনারা, সব তথ্য প্রমাণ এই 7 নম্বর ভবনটি ছিল। দ্বিতীয়, ওবায়দুল কাদেরের যে মন্ত্রণালয় ছিল, এই মন্ত্রণালয়ের সকল দুর্নীতির নথি, তথ্য, ডকুমেন্ট এই 7 নম্বর ভবনে ছিল। এবং 3 নম্বরে এখানে বাংলাদেশের মাফিয়া এস আলমের এফআইডি সকল তথ্য এই ভবনটিতে ছিল। এখন আমি 3 জনকে বিশেষ করে আলোচনা রাখতে চাই, এবং এই ভবনটিতে আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের মন্ত্রণালয়। কয়েকটা বিষয় খেয়াল করেন। 1 নম্বরে সজীব ওয়াজেদ জয় কে, তার ক্ষমতা কত দূর হতে পারে? ওবায়দুল কাদেরকে আপনারা জানেন, আর এস আলম বাংলাদেশের অধিকাংশ ব্যাংকগুলোকে লুট করে সব টাকা দেশের বাইরে নিয়ে যাওয়ার সেই ব্যক্তি হলো এস আলম। আজ পর্যন্ত এস আলমের বিরুদ্ধে এই রাষ্ট্র ব্যবস্থা নিতে পারেনি। কেন পারেনি বলেন তো? কারণ এস আলম পারিবারিক কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক, বিএনপির সাথে যোগ সাজস করে চলছে, এবং 5 তারিখের পর ওই দলটি এস আলমের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছে তাকে বাঁচানোর প্রয়োজনে। এই তথ্যগুলো আমাদের কাছে ঘুরছে। যদিও আমাকে যদি বলেন যে ভাই প্রমাণ দেন, এই প্রমাণের কাছে আমার নাই, প্রমাণের কাজ আমাদের আসছে, আমাদের কাছে অভিযোগ আসে, সেই অভিযোগগুলো আমরা আপনাদের জানালাম। এবং জনাব তারেক রহমান বেশ কয়েকজন বিএনপির পলিটিশিয়ানকে সরিয়ে দিয়েছে পদ থেকে, এবং তার কাছেও এই তথ্য আছে। এস আলম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এই গ্রুপ থেকে বড় অঙ্কের চাঁদা নিয়েছে বা আর্থিক সুবিধা নিয়েছে তার দলের বেশ কয়েকজন নেতা। আসে এস আলম প্রথম যে ব্যাংকটিকে, সব বাংলাদেশের নাম্বার 1 যে ব্যাংকটি ছিল বা সবচেয়ে ভালো পজিশনে থাকা ইসলামী ব্যাংকটিকে পুরোপুরি লুটে খাত করে ফেলেছে এস আলম। এবং যখন ইসলামী ব্যাংক 5 তারিখের পর ইসলামী ব্যাংক তার দায়িত্ব বুঝে নিতে গেছে, তখন বিএনপির একজন নেতার নেতৃত্বে ইসলামী ব্যাংকের উপর বা কর্মীদের উপর অ্যাটাক করা হয়, প্রকাশ্যে গুলি করা হয়। আপনারা সবাই জানেন, সেই খবর সব গণমাধ্যমে এসছে। এবং এস আলমকে চিটাগাং থেকে তাদের গাড়িগুলো, মূল্যবান গাড়িগুলোকে কে বা কারা কোথায় নিয়েছে সেই তথ্য আপনারা জানেন। এবং এস আলম এখন পর্যন্ত সরকারকে থ্রেট দিয়ে যাচ্ছে, সরকারকে গোড়াই ধরতেছে না। কারণ এস আলম যত টাকা নিছে সেখান থেকে ক্ষুদ্র কিছু টাকাও যদি বিএনপিকে দিয়ে দেয়, বিএনপি এর আওয়াজ করবে না। কারণ আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এদের রাজনীতির ধারাটা হলো অর্থের জন্য, এরা রাজনীতি করে টাকার জন্য। এবং সবচেয়ে দুঃখ লাগে যে বিএনপির যারা নীতি নির্ধারক বা বিএনপির যারা হাইকমান্ড,
এত অভিযোগ থাকার পর বিএনপির সিনিয়র পলিটিশিয়ানদের পরিবর্তে নতুন কোনো ব্যক্তিদেরকে সেখানে বসাচ্ছে না তারা। যাদের বিরুদ্ধে কারাপশনের অভিযোগ, যাদের বিরুদ্ধে ভারতের দালালি করার অভিযোগ, তাদেরকে কিন্তু বিএনপি কোনো ব্যবস্থা নিচ্ছে না। একই কমিটি, একই লোক দিয়ে বিএনপি চলছে, নিচ থেকে কিছু লোকের নির্বিষ করা হচ্ছে, সরানো হচ্ছে। কিন্তু প্রথম যারা এই দলটাকে কন্ট্রোল করছে বাংলাদেশে বসে, তারেক রহমান তো দেশে থাকছেন না এবং তার মা অসুস্থ, এতদিন জেলেছে। তো যারা বাংলাদেশের বিএনপিকে কন্ট্রোল করে তাদের কিন্তু বিএনপি পক্ষে একটা বড় সাফল্য নেই। গত 15 বছরে আওয়ামী লীগের একটা পশমও নাড়াতে পারে, কিচ্ছু করতে পারে, আতাত করে চলেছে বা যেটাই করেছে অভিযোগ আছে। এই কমিটিগুলোকে তারেক রহমান এখনো বহাল রেখেছেন। আর সেই লোকগুলি 5 তারিখের পর 15 বছর না খাওয়া তো একসাথে খেতে গিয়ে এই কুখ্যাত ব্যক্তিদের কাছ থেকে বা এই কারাপ্টেড ব্যক্তিদের কাছ থেকে বা রাষ্ট্রের লুটেরাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে তাদের সুবিধা পাইয়ে দিয়েছে, তাদের পালাতে সুবিধা করেছে। প্রশ্ন হলো 626 জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল, এদের সবাই কম বেশি দেশ ছেড়ে চলে গেছে। কিভাবে গেছে বুঝতে পারছেন? কারা ছেড়ে দিয়েছে বুঝতে পারছেন? তবে রাষ্ট্র সংস্কার বলেন, রাষ্ট্রের ডক্টর মোহাম্মদ ইউনূস যে স্বপ্ন দেখাতে, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে কি করে? কি করে ওবায়দুল কাদের পালিয়ে গেছে? কি করে গ্রেফতারের পর হাসান মাহমুদ পালিয়ে গেছেন? কি করে গ্রেফতারের পর আরাফাত পালিয়ে গেছেন? এবং আরো বহু হাই প্রোফাইল ব্যক্তিরা যারা এই রাষ্ট্রের বড় বড় লুটেরা ছিলেন, তারা কি করে পালিয়ে গেছেন? কারণ তারা হিউজ অ্যামাউন্ট এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ টেবিলগুলোতে দিয়েছে। তারা কারা আমি নাম বলবো না, আপনারা বুঝেন। তাহলে সেই ব্যক্তিরা তো এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছে, তাই তো? তারা কি সরে গেছে? সরে যায়নি। তাহলে সেই ব্যক্তিদেরকে আপনি এই পদে বসিয়ে রেখে আপনি রাষ্ট্র সংস্কার করবেন? প্রফেসর ইউনূস সম্ভব? আমাদের এনএসআই বলি, ডিজিএফআই বলি, আমাদের যত গোয়েন্দা সংস্থা আছে, 5 তারিখের পর তাদের একটি সাফল্য আমার চোখে পড়ছে না। তারপরে যে যার মতো পদে বহাল রয়েছেন। ধরলাম সিনিয়র পজিশনে পরিবর্তন এনেছেন, কিন্তু যারা মাঠ লেভেলে কাজ করে হাজার হাজার গোয়েন্দা বাহিনীর সদস্য, এগুলো তো ছাত্রলীগেরই রয়ে গেছে। এখন এদের কি কোনো পরিবর্তন হয়েছে? আসলে সচিবালয় আমরা বারবার বলেছি মজুমদারকে সরান, আমরা বারবার সচিবালয় তালিকাগুলো প্রকাশ করেছি আপনাদের কাছে, দেখেছেন আপনারা। সচিবালয় শেখ হাসিনার আমলের বহু সচিব এখন অ্যাক্টিভ বসে আছে। আবার আমাদের উপদেষ্টা মন্ডলীদের অভিযোগ আছে, আমাদের এই 24-এর অভ্যুত্থানে যে বিপ্লবীরা যারা উপদেষ্টা হয়েছে, অনেক আছে যারা আওয়ামী লীগের মোটা অঙ্কের টাকা তাদেরকে নাকি দিয়েছে, অভিযোগ আছে, দিয়ে তারা তাদের পদে বহাল রয়েছে। আমাদের এই পাটনা উপদেষ্টারা খুব পাটনা, এত পাটনা, এদেরকে আসলে কি বলবো? এরা বিএনপি জামাতকে তোয়াক্কা করে না অনেক সময়, ভাবটা এরকম। এরা এমন প্রটোকল পাইছে হঠাৎ করে, রাষ্ট্রের কি যেন একটা হয়ে গেছে। এদেরকে কিন্তু আমরা অনেকবার বলেছি, টেলিফোনে বলেছি, মেসেজ দিয়ে বলেছি যে ভাই এই লোকগুলিকে পরিবর্তন করেন। এরা যখন সাপোর্টাজ করবে কই কিনারা খুঁজে পাবেন না, আপনাদের কোনো ভিত্তি নাই তো। বিএনপি জামাতের, বিএনপি আওয়ামী লীগের একটা ভিত্তি আছে, তাদের সারা দেশে একটা বিশাল শক্ত ঘাঁটি আছে, তাদের জনগণ আছে, তারা চাইলে অনেক কিছু পারে। আপনারা পারবেন না। আপনাদের কাছে যারা আসছে বিএনপি জামাতের লোক গুলি আসছে, এরা সরে গেলে আপনার পিছিয়ে দর্শন করি। আপনার যারা মুরব্বী, আপনাদেরকে যারা চালাচ্ছে, উপদেষ্টাদের বলছি, এরা খুব হাই প্রোফাইলের রাজনীতিবিদ না। এদের বুদ্ধিতে কি করবেন আপনারা? এরা তো নিজেরা নিজের জায়গায় সফল না। তো কি হলো দেখেন, বারবার বলেছি সচিবালয় সচিবদের পরিবর্তন করেন, কোথায় কোথায় পরিবর্তন আনতে হবে সেই তালিকা তাদেরকে আমরা দিয়েছি। আমাদের উপদেষ্টারা আমাদের গোনাই ধরে না, স্বাধীন হয়ে গেছে দেশ, সব পেয়ে গেছে, চাচাকে দিয়ে, মামাকে দিয়ে, বাবাকে দিয়ে এখন তদবির চালাচ্ছে, তারা কোটি কোটি টাকা বানাচ্ছে। আওয়ামী লীগ আসার আগে তারা আবার দেশ সারা হয়ে যাবে, কেউ দেশে থাকবে না। যত হামবে তামবে করুক, যদি আল্লাহ না করুক কখন আওয়ামী লীগ দেশে আবার আসে, একটা এই আমাদের উপদেষ্টা, ছাত্রদের উপদেষ্টা একটা খুঁজে পাবে না। এদের গোষ্ঠী শুদ্ধ আমেরিকা, লন্ডন, তুরস্কে চলে যাবে, সেরকম অর্থ তারা বানিয়ে ফেলতেছে, এমন অভিযোগ আসছে। আমি এখন কনফার্ম বলবো তারা দুর্নীতি করছে, কারণ তথ্যগুলো এরকমই বলছে, তাদের মাধ্যমে এই লোকগুলো। দেখেন বিএনপি জামাতের অনেক সচিবরা আমাদের বলে যে ভাই আমরা বিগত 16-17 বছর নির্যাতিত ছিলাম, আমাদেরকে একটা প্রমোশন দিয়ে বিনা চেয়ারে সচিবালয় রেখে দিয়েছে, আমাদের কোনো চেয়ার টেবিল নেই। আমি এগুলো নিয়ে আপনাদের অনেক কথা বলেছি। আর পূর্বে যারা 2 হাতে কামিয়েছে হাসিনার শাসনাবলী, তারা মোটা অঙ্কের টাকা কোন টেবিলে দিয়ে সেই পদে আমার বহাল আছে বলেন তো? আপনি প্রশ্ন করেন, আপনি উত্তর দেন যে তারা এখন বহাল আছে কি করে? সচিবালয় আগুন, এই যে সচিব ওয়াজেদ জয়ের দুর্নীতির সকল তথ্য যে গায়েব হয়ে গেল, পুড়ে গেল, ওবায়দুল কাদের সকল তথ্য পুড়ে গেল, এই সালামের সকল তথ্য পুড়ে গেল, আওয়ামী লীগের শেখ হাসিনার অনেক বড় বড় প্রকল্পের প্রজেক্ট এই মন্ত্রণালয়গুলো ছিল, 7 নম্বর ভবনে ছিল। এখন এই তথ্যগুলো আপনারা কি করে বের করবেন? এদেরকে বাঁচানোর জন্য কারাই কাজ করতে পারে আপনারা বুঝতে পারছেন?
আমাদের সবচেয়ে অযোগ্য উপদেষ্টার নাম কি জানেন? স্বরাষ্ট্র উপদেষ্টা। এই লোক তো কথাই বলতে পারে না, এই লোক তো কথাই বলতে পারে না। আর্মির রিটায়ার্ড পার্সনদেরকে আসলে কোনো জায়গায় দিতে হয় না। অনেকে বলে আর্মির রিটায়ার্ড পার্সন গুলো অবশ্যই স্বাভাবিক থাকতে পারে না শেষ সময়গুলোতে। আমাদের এই লোকটা মানে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কোনো আমি আজ পর্যন্ত পুলিশ বাহিনীকে দিয়ে একটা সাফল্য দেখিনি, একটা বড় সংস্কার দেখিনি, একটা বড় চ্যালেঞ্জ মোকাবেলায় এই পুলিশ বাহিনী পারেনি। স্বরাষ্ট্রমন্ত্রী কি করতেছে? তিনি আগুন লাগার পর যে স্টেটমেন্ট দিলেন, স্টেটমেন্ট গুলো পাশ থেকে তাকে ফায়ার ব্রিগেডের ডিজি শিখিয়ে দিচ্ছে। তিনি কথা বলছেন, একটা সুন্দর করে সুস্থ কথা, স্বাভাবিক কথা বলতে পারছেন না। বুঝতে পারছেন এই উপদেষ্টাদের কারা বসিয়েছে, কেন বসিয়েছে, এই দুর্বল লোকগুলোকে কেন বসিয়েছে? এখন লাভটা হলো কাজ। আওয়ামী লীগের দোসররা সচিবালয়ে বসে আছে, আবার আওয়ামী লীগের দোসরদের এই রাষ্ট্রের অনেকই সহযোগিতা করছে অর্থের বিনিময়ে, সেটা যেই দলেরই হোক, আমি দলের নাম নিতে চাই না। মোটা অঙ্কের টাকা দিচ্ছে, চাকরি করে মাসে বেতন পাবে 80,000, 70,000, সর্বোচ্চ 1 লাখ টাকা। রিটায়ারমেন্টের পরে কয় টাকা পাবে? কিন্তু আপনি যদি এরকম একটা অকাণ্ড করতে পারেন, আপনাকে যদি 100 কোটি টাকা দেওয়া হয়, 200 কোটি টাকা দেওয়া হয়, সারা জীবন আপনি পৃথিবীর উন্নত দেশে পা ফেলে পায়ের উপর পা রেখে খেতে পারবেন। কেন আপনি অপরাধ করবেন না? আর বাংলাদেশের জন্মের থেকে একটা দুর্নীতিবাজ রাষ্ট্র। এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, সব দুর্নীতিবাজ। তো সেই রাষ্ট্রে আপনি ভালো কিছু আশা করবেন কিভাবে? ধরেন আওয়ামী লীগের শেখ হাসিনার বিরুদ্ধে, পুতুলের বিরুদ্ধে, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে, টিউলিপের বিরুদ্ধে, রেহেনার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো আসছে, একদম টপমোস্ট রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিরা, এটা বাংলাদেশের পৃথিবী শুদ্ধ জানে তারা কি পরিমাণ লুটপাট করেছেন। জানে না? আওয়ামী লীগ জানে না? আওয়ামী লীগ তাকে তো নেত্রী বানিয়ে রেখেছেন, তাকে তো হযরত উপাধি দিয়ে ফেলেছিলেন। তো বিষয়টা হলো আমাদের পাকনা উপদেষ্টারা, আমাকে আমি বাল শব্দটা যোগ করি না, বাল পাকনা বললাম একটু ভালো হইতো। এরা হঠাৎ করে ইউনিভার্সিটির একটা ভাঙাচোরা হল থেকে গিয়ে হয়ে গেছে উপদেষ্টা। এদেরকে যখন আমরা বলি যে ভাই আপনারা এই কাজগুলো করেন, এরা গণাই ধরে, এরা টেলিফোনে ধরতে চায় না। এই যে আমাদের হাসনাত, এটা চরম বাল পাকনায় ছেলে। ধরেন অনেক বিষয় তাদেরকে আমরা সাজেশন দিই, ফোন দিলে মানে তার স্টাইলটা কি, অনেক বিজি আছে, ফোন ধরবে না, ভাই একটু পরে কল দিচ্ছি। আবার বিশেষ বিশেষ ব্যক্তিদের কাছে তারা যাবে। অনেকেই বলেন যারা যারা তদবির করতে পারে তাদের কাছে নাকি তারা সম্পৃক্ত হয়। আমরা তো তদবির নিয়ে যাই না, আমরা রাষ্ট্রটাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই, কারণ আমাদের কাছে তাদের কোনো স্বার্থ নাই। এই জন্য আমাদেরকে এখন তারা আস্তে আস্তে সাইড করে দিচ্ছে।